আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। জল সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, বিক্ষোভে মহিলারা, মাঝপথে আটকে জেলা শাসক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন শুরু, মের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে উড়িষ্যার রেল দুর্ঘটনায় ত্রিপুরার যুবকের মৃত্যু। পুকুরে ভেসে উঠল দিব্যাঙ্গ কিশোরের দেহ, খুনের অভিযোগে চাঞ্চল্য। জিও অফিসে গ্রাহক প্রতারণার অভিযোগ, চাঞ্চল্য শান্তির বাজারে। বঙ্কুলে বিজেপির জনসভা, উন্নয়নের বার্তা ও জয়ের আত্মবিশ্বাস। জুলাইবাড়িতে বিজেপির জোর প্রচার, সঞ্জীব রিয়াংয়ের পক্ষে সমর্থন আহ্বান। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযোগ, নিয়মিত জল সরবরাহ না হওয়ায় প্রতিদিন কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের মহিলারা। প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার দুপুরে ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত মাইছড়া উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলোনিয়া শান্তিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রমিলা বাহিনীর সদস্যরা। তাদের স্পষ্ট দাবি, জল চাই, স্থায়ী সমাধান চাই। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাচক্রে সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক। তার গাড়িও অবরোধে আটকে পড়ে। পরিস্থিতি বুঝে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। এরপর দ্রুত জলসম্পদ দপ্তরকে বিষয়টি জানানো হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান বিডিও, জলসম্পদ দপ্তরের আধিকারিক, পুলিশ ও টিএসআর বাহিনী। পরে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও স্থানীয় প্রধান উপস্থিত হন। যদিও অভিযোগ, প্রধান সরাসরি অবরোধকারীদের মুখোমুখি হতে এড়িয়ে যান। অবশেষে জেলা শাসকের উপস্থিতিতে জলসম্পদ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, চলতি এপ্রিল মাসের মধ্যেই জলের স্থানীয় সমাধান করা হবে এবং ততদিন প্রতিদিন জলবাহী গাড়ির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হবে। এই আশ্বাসের পরে অবরোধ তুলে নেন বিক্ষোভরত মহিলারা। তবে এলাকাবাসীর প্রশ্ন, প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। টুটলো একটু যদি বলেন। মানে কি হয়েছে এটা নিয়ে? হ্যাঁ, এটা কি পারা ধরে বলছি? নমস্কার, আজকে আমরা মগপাড়াতে, যেমন একটু আগে আপনারা দেখছেন কি আমরা যেখানে যারা দিদিরা আছে তারা জলের জন্য, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য রাস্তা অবরোধ করেছিল। এই জায়গাটা হচ্ছে মগপাড়া উত্তর কলাবাড়িয়া, ইস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখন তার মূল প্রবলেম ছিল রাস্তা অবরোধের হচ্ছে জল, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য। এখানে ইস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে যে জিওগ্রাফিকটা আছে, জিওগ্রাফিক কন্ডিশন হচ্ছে যে মাটির নিচে যে ওয়াটার টেবল আছে ওইটা একদম অ্যালকালাইন, বেসিক যে বলে বেসিক, যার কারণে যেগুলি স্কিম আমরা যে ওয়াটারের স্কিম যারা আমরা করি জলের, ওইটা সাকসেসফুল হয় না। তবুও আমরা বিভিন্ন স্কিম থ্রু পঞ্চায়েত বা এসসি ওয়েলফেয়ার দপ্তরের থেকে যেগুলো স্কিম থেকেও যেগুলো স্কিম থেকে আমরা চেষ্টা করি সো দ্যাট তারা ওই ভালো জল পেতে পারে। সাইমালটেনিয়াসলি পাশেই ঋষমুখ গ্রাম পঞ্চায়েতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে তারা জল পায়। কিন্তু আজকে অভিযোগে আমরা শুনতে পারলাম, যখন আজকে যেমন ডিএম অ্যান্ড কালেক্টর সাউথ ডিস্ট্রিক্ট স্যারও আছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাথে সাথে আমরা প্রধান, চেয়ারপারসন, কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতি সবাই উপস্থিত ছিল। আমরা বলছি তারা থেকে অভিযোগ আমরা শুনতে পারলাম কি যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে জল আসে ওইটা সাফিসিয়েন্ট না, কেন ওইটা শুধু 1 ঘন্টার জন্য চালায়। কিন্তু যেহেতু ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশ্বমুখী ব্লকে আছে, মেজরিটি 1 ঘন্টাতে ওই গ্রাম পঞ্চায়েত এরিয়াই পায়, কিন্তু ইস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের লোক বঞ্চিত থাকে। শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। গত 6 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই মূল্যায়নের কাজ। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে 2টি স্কুলে এবং মাধ্যমিকের জন্য নির্ধারিত হয়েছে 4টি স্কুল।
উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন হচ্ছে বরদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অন্যদিকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বুধবার বরদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মূল্যায়ন কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি মূল্যায়ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পর্ষদ সভাপতি জানান, চলতি বছর দ্রুত ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে, আর তা সম্ভব না হলে আগামী 7 মের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও তিনি জানান, প্রায় 2200 জন শিক্ষক শিক্ষিকা এই বিশাল মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন, যাতে নির্ভুল ও দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, স্বাভাবিক উত্তরপত্র মূল্যায়ন তো শুরুই হবে। আমরা এই কাজটা শুরু করে দিয়েছি এপ্রিলের 6 তারিখ থেকে। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বরদোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল, আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। একটা হলো বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস এইচএস স্কুল, বিজয় কুমার গার্লস এইচএস স্কুল, বোধজং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর কামিনী কুমার হায়ার সেকেন্ডারি, এই 4টে স্কুলে। তো এখন পুরোদমে আমাদের খাতা ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের কাজ চলছে। আমরা তাদের অনুরোধ করেছি 20-22 তারিখের মধ্যে যেন এই কাজটা আমরা শেষ করতে পারি, সেভাবে কাজটা চলছে। জীবিকার সন্ধানে ঘর ছেড়েছিল, কিন্তু আর ফেরা হলো না। এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারালো ত্রিপুরার এক যুবক, যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। রাজ্যের কাঞ্চনমালা এলাকার বাসিন্দা 20 বছরের রমজান মিয়া চেন্নাইয়ে কাজ করতেন। প্রায় 6 মাস আগে পরিবারের আর্থিক সংকট কাটাতে সে কর্মসংস্থানের জন্য চেন্নাইয়ে যান। জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে ওড়িশার একটি রেল দুর্ঘটনায় পড়েন সে। রেল লাইনে দ্বিখণ্ডিত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার খবর বুধবার সকালে বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে রমজানের পরিবারে। বাবা সোনা মিয়া, যিনি পেশায় একজন দিনমজুর, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েন। 5 ছেলের মধ্যে রমজান ছিল সবচেয়ে ছোট এবং সংসারের হাল ধরতে বাবার পাশে দাঁড়াতো। ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা রমজানের বাড়িতে ভিড় জমায় এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ায়। এদিকে ছেলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন সোনা মিয়া। আর্থিক অনটনের কারণে একা পক্ষে এই কাজ করা সম্ভব নয় বলে তিনি জানান। এই ঘটনায় পুরো কাঞ্চনমালা এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ব্যাপার হয়েছে কি, তার থেকে 6 মাস আগে চেন্নাই গেছে কাম করতে বললা। চেন্নাই যে গেছে গিয়া কাম করতে আছে, কাম কইরা কালকা বাড়ি যে ফিরার পথে কালা সন্ধ্যার সময় ওখানকে রেল উঠছে। রেল উঠতে গিয়ে ওখানে তারা কোন জায়গার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা জানি না। তো ওখানে ফোনে গিয়া খবর পাইয়া খবর হয়েছে উড়িষ্যার মাঝে এই ঘটনাটা হয়েছে। কে অ্যাক্সিডেন্ট করছে? আপনার ছেলে? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। নাম কি তার? রমজান মিয়া। বয়সটা কেমন? বয়স ওই তো 20 বছর চলতেছে। বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী করছে না। আমি এই জিনিসটা আমি সরকারের কাছে আবেদন করি, আমার জন্য সরকার যাকে কিছু সাহায্য করে। ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি লক্ষ্মীনগর এলাকায় পুকুর থেকে এক দিব্যাঙ্গ কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিল্লাল উদ্দিন। তার বাড়ি আসামের কাঁঠালতলি এলাকায়। জানা গেছে, সে চুড়াইবাড়ি লক্ষ্মীনগরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় সূত্রে খবর, পুকুরে দেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে মৃতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের দাবি, কেউ বা কারা বিল্লালকে খুন করে দেহ পুকুরে ফেলে দিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি আব্দুল লতিফ, বাড়ি লক্ষ্মীনগর 6 নম্বর ওয়ার্ডে। আজ
8 তারিখে আমার একটা নাতির লাশ পাওয়া গেছে নকশাঞ্জলি নবোদয় স্কুলের পূর্ব পাশে একটা ফিশারির মধ্যে। এই বাচ্চাটা তার আসল বাড়ি হইল কুর্তি বড়বাড়ি কাটকগুলি। ওখান থেকে আইছিল আমার বাতিজি, তার 3টা বাচ্চা লইয়া প্রথম আইছে আমার বাড়িতে। এখান থেকে 5 তারিখ আইছে, এখান থেকে 5 তারিখ আইছে, 5 তারিখ আইয়া রাত রইয়া 6 তারিখ সকালে গেছে তার একটা আপন বইনের মেয়ের বিয়েতে সাদপুর শনিচর গাঁওসভার আন্ডারে 1 নম্বর ওয়ার্ডের তাজউদ্দিনের বাড়িতে। এখানে সেই দিন বরযাত্রীরা আইসে খাওয়া দাওয়া করছে, বিয়ের অনুষ্ঠান চলছে। আর এই অনুষ্ঠানে বাচ্চাটা অক্ষত অবস্থায় মায়ের সঙ্গে সব সময় যত্নে আসিল। বিকাল 3টায় যখন মহিলাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, এই খাওয়া দাওয়ার সময় বাচ্চাটারও খাওয়া দাওয়া করাইছে মা নিজের হাতে। খাওয়া দাওয়া করানোর পরে মাটা একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তখন ওই বাচ্চাটারে একটা গরুর মধ্যে রাখিয়া এই বাথরুমও গেছে। কিন্তু বাচ্চাটা প্রতিবন্ধী কথা কইতে পারে না, বা মানে খারাপ ভালো কোনটা বুঝতে পারে না। সেই হিসাবে বাথরুমও যাওয়ার ফাঁকে দিয়ে এই বাচ্চাটা এখান থেকে উঠিয়া উদাও হয়ে গেছে গিয়া। মা আইসে আইয়ার এই বাচ্চাটারে পাইছে না, তখন মা কারোরে শেয়ার না করিয়া নিজের থেকে খুঁজছে যে এই বিয়ে বাড়ির যতটা প্যান্ডেল আছে সব প্যান্ডেল খুঁজছে, ঘরগুলা খুঁজছে, আশপাশ খুঁজছে। খোঁজার পরে যখন 1 ঘন্টা গেছে গিয়া পাইছে না, তখন আত্মীয় স্বজনের কাছে দ্বারস্থ হয়েছে। আত্মীয় স্বজনরা লগে লগে খোঁজাখুঁজি আরম্ভ করছে। চতুর্দিকে খোঁজাখুঁজি করতে গিয়ে খেরেঙ্গুড়ি গেটের একটা দোকানে কিছু কাস্টমার আছিল, সেই কাস্টমাররা জানাইছে যে একটা বাচ্চা এরকম উত্তর দিকে মুভ করে। আমরা ও উত্তর দিকে মুভ করিয়া খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইছি না পাইতে গিয়ে আমরা সরাইবাড়ি থানাতে মৌখিকভাবে একটা ইনফরমেশন দিছি, ফেসবুকে নেটে আমরা এটার মেসেজ দিছি নিখোঁজ হিসাবে। কিন্তু কারোর থেকে কোনো রেসপন্স পাইছি না, কোনো দিকে কোনো রেসপন্স পাইছি না বাচ্চাটা পাওয়া গেছে হিসাবে। আজকে সকালে অনুমান 8টার দিকে আমার এখানের লোকালিটির একটা ছেলে, যে জায়গাতে লাশটা পাওয়া গেছে সেই জায়গার লোকালিটি একটা ছেলে, তার নাম সঞ্জিত আচার্যী, ও আমার ছাত্র। সে আমার ফোন করছে, ফোন করিয়া কইছে, স্যার আপনি যে ফেসবুকে যে জিনিসটা শেয়ার ছাড়ছিলা ওরকম ড্রেসের একটা বাচ্চা এখানে জলে ফেলাইলাছে নবেদয়ের খুব পাশে। শান্তির বাজারে জিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মীর নাম বিশ্বজিৎ। বর্তমানে মোবাইল পরিষেবায় এয়ারটেল ও জিওর মতো সংস্থাগুলি এগিয়ে থাকলেও এই ঘটনায় পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকেরা। অভিযোগ অনুযায়ী এক গ্রাহকের ব্যবহৃত জিও সিম কার্ড হঠাৎ লক হয়ে যায়। সমস্যা সমাধানের জন্য তিনি শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন জিও অফিসে যান। সেখানে কর্মীর পরামর্শে একই নম্বরের নতুন সিম নেওয়া হয়। এই সিম পরিবর্তনের জন্য ওই কর্মী গ্রাহকের কাছ থেকে 250 টাকা নেন বলে অভিযোগ। পরবর্তীতে গ্রাহক জানতে পারেন এই সিম পরিবর্তনের জন্য এত টাকা নেওয়ার নিয়ম নেই এবং তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। এরপর প্রতিবাদ করলে অভিযুক্ত কর্মী টাকা ফিরিয়ে দেন বলে জানা যায়। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে অভিযুক্ত কর্মী স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। তার এই নীরবতাকে ঘিরে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। এলাকাবাসীর দাবি, এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঠিক আছে, কিন্তু কমপ্লেন তো আছে না, কমপ্লেন আছে যে তুমি কি বলে কমপ্লেন আছে এই ব্যাপারে তো তোমার নামে সবসময় গ্রাহকরা থেকে এমন করা হয়েছে। সব কিছু ঠিক আছে, এখন তুমি যে তোমার নামে যখন কমপ্লেনটা করছো এটা সত্যতা কতদূর আছে বা কী করবে তুমি কোন এত কমপ্লেন করছে তোমার নামে যে 250 টাকাটা রাখছো, এটা কি বৈধ উপায়ে রাখছো না অবৈধ উপায়ে রাখছো? আমার নাম দীপান্ত চৌধুরী, কোন জায়গায়? শান্তিবাজার আসিমপুর। আচ্ছা, কি হয়েছিল কোসে? আমার একটা সিম কালকে লক হয়ে গেছে, পিওকে লক। সিমটা কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানি? জিও কোম্পানি। হ্যাঁ, তো পিওকে লক হয়ে গেছে পরে কালকে আর এটা তো কোনো নেটওয়ার্কে আছে, তো নেটওয়ার্ক আসছে না দেখে আমি আর কোনোখানে কলও করতে পারতাম। তো আমার আর্জেন্ট অনেক কল থানায়, তো কল করতে পারতেছি না। তো আজকে সকালে 9টা-10টা দিয়ে ভাবছিলাম, আমি ফোন করেই আইছি এখানে। আইসি পরে তো আমি সিমটা বাইর করছি। সিমটা বাইর করার পরে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা দিতাম, তো বলতেছে 250 টাকা দেবো। তো আমি 250 টাকা দিয়ে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি ওই সামনে আমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ওদের কালকে তো মোবাইলটা কিনলে গেলে সুইচ অফ হয়ে গেছে, তেমনি বন্ধু আমার সিমটা নষ্ট হয়ে গেছে।
নষ্ট হওয়ার পরে এই ফল ঢুকতে আসে না। তো আমি ওখানে নতুন সিম বাইর করছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করতে কত টাকা সিমটা লিখছি। আমি বলছি 250 টাকা। কত পুরান সিম একটা বাইর করতে খরচা আছে 100 টাকা, তুই 250 টাকা কিনলে গেলিস, তুই দিয়া কইলে পরে তোর পুরো 150 টাকায় ফিরে দিবি। একটা সিম বাইর করতে 50 থেকে 100 টাকা করে, এখান থেকে তোর থেকে 250 টাকা কেমনে রাখ। এই আইসি পরে আমার সঙ্গে এবারে বেশ করতে আছে, এই চার্জ সেই চার্জ, একটা রিচার্জ আছে। আমি বলছি আমার মোবাইলে তো অলরেডি রিচার্জ আছে, আমার কি জানাইছো নাকি তুমি যে রিচার্জটা করাইবা। তো এইসব কথার পরে সে করতে আছে যে না, তাহলে তুমি আমার জানাই করতে, তুমি আমার থেকে 250 টাকা কেমনে রাখ। আমি ঠিক আছে, আমি সম্বাদিক জানাম ফোন করছি, আমি রাউন্ডারে ফোন করছি মনে হয় আপনার এমনি। এবারে হে করতে আছে আমি আর বেজালে দেখতে চাই না, তুমি তোমার 150 টাকা ফিরে আনো কা, আমি আর কোনো বেজালে দেখতে চাই না। তারপরে হে এবারে এর নামটা কি? এর নাম বিশ্বজিৎ কি জানি। নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে, আর সেই আবহে বঙ্কুল মোটর স্ট্যান্ডে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। বুধবার বঙ্কুল মোটর স্ট্যান্ডে বিজেপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লাদাখের প্রাক্তন সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল, 39 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাভ রুমগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং 28 নম্বর মনুবঙ্কুল শিলাছড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী কংজং মক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তারা শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করেন। সাধারণ মানুষের সমর্থনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত হবে বলেও দাবি করেন নেতারা। এদিনের জনসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাসে সভা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। রাজনৈতিক মহলের মতে এই জনসমাগম আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি ও জনভিত্তির প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা রাজ্য খুঁজেনি সিপিএম ভাইয়ে সিপিএম 0 সিপিএম তাই ভাইয়া বরং মাইক্রোস্কোপ ইউটিউবে নাই অনুবীক্ষণ যন্ত্র দ্বারা খুঁজতে হবে সিপিএমরা, আর আইতো না যেন তেন ভাবে উল্টা পাল্টা বুঝিয়ে ধাপ্পাবাজি বাপ্পা নির্বাচন দিয়ে মানুষটার ভোটটা নিয়ে যেতে। আজকে যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক ভাষণ দিয়ে বলছে যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। আরে আমরা বলি আজকে যিনি রাজ্য সম্পাদক 1993 সনে এই মনু বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং প্রথমবারের মতো রাজ্য মন্ত্রিসভায় স্থান করে নিয়েছিলেন। আর আমরা কি দেখেছি 1993 থেকে 98 এই 5 বছরে এই সবরুমে 14টা খুন হয়েছে। 5 বছরে 14টা খুন, 5 বছরে 14টা খুন, নট এ ম্যাটার অফ জোক। নির্বাচন যত এগিয়ে আসছে ততই মাঠে নেমে জোর প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রেও সেই ছবি স্পষ্ট। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং এর সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছেন দলের মণ্ডল সভাপতি সুজিত দত্ত। সংগঠনকে আরো শক্তিশালী করা এবং এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে এই প্রচার অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। আসন্ন এডিসি নির্বাচনে 26 নম্বর বীরচন্দ্র কলসি আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে জনসংযোগ অভিযান, মিছিল, উঠান সভা ও বাজার সভার আয়োজন করা হচ্ছে। এইসব কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এর পাশাপাশি বাম আমল এবং গত 5 বছরে তীব্রমথা পরিচালিত পরিষদের বিভিন্ন বঞ্চনার অভিযোগও জনসমক্ষে তুলে ধরছেন বিজেপি নেতারা। তারা দাবি করেন এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিজেপি একমাত্র বিকল্প। প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে বিজেপির পক্ষে থাকার আহ্বান জানানো হয়। দলীয় নেতৃত্বের দাবি উন্নয়নের স্বার্থে মানুষ এবারও বিজেপি প্রার্থীকে সমর্থন জানাবে এবং বিপুল ভোটে জয়ী করবে সঞ্জীব রিয়াংকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের অন্তর্গত 26 নং বুথে আমরা জনসম্পর্কে মানুষের বাড়িতে বাড়িতে যে ডোর টু ডোর সম্পর্ক অভিযানে আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমরা যখন বিভিন্ন জনের বাড়িতে গিয়ে আমাদের জনজাতি ভাই বোনদের সাথে কথা বলি, একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, এডিসিতে যে তীব্রমাত্রার যে সরকার, এরা এডিসিতে কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ, মানুষের শুধু একটি সমস্যা যে এরা 2021-এ IPFT নামক তীব্রমাত্রা নামক যে দলটাকে
জয়ী করেছেন। দেখা গেছে এরা জনসাধারণের জন্য কোনো কাজই করেনি। আজকে আমরা যখন বিভিন্ন বাড়িতে গেছি তখন একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে জনজাতি ভাইয়েরা একটি কথাই বলছে, এরা 21-এ যে ভুল করেছে 2026-এ পুনরায় ওই ভুল করবে না। সবাই ভারতীয় জনতা পার্টির পাশে আছে। আগামী দিন আমাদের প্রার্থী সঞ্জিত রিয়াং বিপুল ভোটে জয়যুক্ত হবে এই আশা জনসাধারণ বলছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষের শুধু একটাই সমস্যা যে ওনারা আইপিএফটি যখন টিপকামাথা যখন ভোটের সময় আসছিল, এরা এখনো পর্যন্ত মানুষের বাড়িতে কোনো সম্পর্ক করেনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। টিটিইডিসি নির্বাচনের সমস্ত রকমের সংবাদ জানতে চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। আমাদের প্রতিনিধিরা সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সত্যনিষ্ঠ সংবাদগুলি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। এডিসি ভোটে আপনাদের সাথে নিউজ তৎকাল 24। নির্বাচনী এলাকার যে কোনো খবর আমাদের এখানে ফটো কিংবা ভিডিও আকারে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।